বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে উপদেষ্টা পরিষদ একটি বিবৃতি দিয়েছে। সেখানে বলা হচ্ছে, দায়িত্ব পালন অসম্ভব করে তুললে জনগণকে সঙ্গে নিয়ে সিদ্ধান্ত নেবে সরকার। সম্ভবত এই শিরোনামটা দেখলেই বোঝা যায় যে এটা একটা পাল্টা একটা রাজনৈতিক অবস্থান নেয়ার মতনই। প্রধান উপদেষ্টা যাচ্ছেন না, তিনি চলে যাবেন বলেননি, তিনি অবশ্যই থাকছেন। আমাদের উপর অর্পিত দায়িত্ব বড় দায়িত্ব, এই দায়িত্ব ছেড়ে আমরা যেতে পারবো না। অন্যান্য উপদেষ্টা এবং রাজনৈতিক দলগুলোর তৎপরতায় পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রায় 24 ঘন্টার উত্তপ্ত পরিস্থিতির পর দেশের রাজনীতিতে বয়ে গেছে ঠান্ডা বাতাস। অবশ্য কিছু শর্তের কথাও জানিয়েছেন প্রধান উপদেষ্টা। ঠিক শর্ত না হলেও সহকর্মীদের উদ্দেশ্যে কিছু স্পষ্ট বার্তা দিয়েছেন। আপাতত স্বস্তির বার্তা মিলল। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এখনই পদত্যাগ করছেন না বলে জানিয়ে দিলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে দূর দূরান্ত থেকে যারা ভিডিও দেখছেন এই মুহূর্তে, তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন না। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, পদত্যাগের সিদ্ধান্ত প্রত্যাহার করেছে, আপনারা সকলেই অবগত আছেন, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পদত্যাগের সিদ্ধান্ত প্রত্যাহার করার পিছনে 3টি শর্ত দিয়েছেন তিনি। 3 শর্তে পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। 3টি শর্তের মধ্যে প্রধান যে শর্ত তিনি দিয়েছেন সেটি হচ্ছে, যদি ফ্যাসিবাদ বিরোধী কিংবা স্বৈরতন্ত্রের ফ্যাসিস্ট কোনো ষড়যন্ত্র যদি বাংলাদেশকে নাকায়েব করতে চাই, যদি কোনো কাজে ব্যাঘাত ঘটায়, সে হতে পারে বিএনপি, হতে পারে এনসিপি, হতে পারে ছাত্র উপদেষ্টা, যে বা যারাই হোক না কেন, তাদের মুখোশ উন্মোচন করে যাবে প্রফেসর ইউনূস স্পষ্ট করেছে। এবং তিনি বলেছে তিনি তার মতো করে কাজ করবে, কাউকে পরোয়া করার সময় তার নাই। বিএনপি নির্বাচন চাচ্ছে, অন্যান্য দল নির্বাচনের রোডম্যাপ দাবি করছে, সংস্কার না করা পর্যন্ত তিনি কোনো নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন না। নির্বাচনী তফসিল ঘোষণা করবে তখনই যখন নির্বাচনের সুষ্ঠু নিরপেক্ষ একটা পরিবেশ তৈরি হবে। প্রফেসর ইউনূস বলেছে, আমাকে আমার মতো কাজ করতে দিতে হবে, আমি যদি আমার মতো কাজ না করতে পারি তাহলে প্রধান উপদেষ্টার পদে থেকে আমার কী লাভ? শুধুমাত্র দুর্নাম এবং আমার সুনাম নষ্ট করার জন্য তো আমি প্রধান উপদেষ্টার পদে বহাল থাকতে চাই না। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, চলুন কথা না বাড়িয়ে যেই 3 শর্তে প্রধান উপদেষ্টা পদত্যাগের সিদ্ধান্ত প্রত্যাহার করেছে, পদত্যাগ করছেন না, আমরা দেখে আসি কী শর্ত দিল, সেই 3 শর্ত কী এবং কেন এই শর্ত দিলেন তিনি, আমরা সেটা বিশ্লেষণ দেখব, তারপরে কথা বলবো। আশা করি সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম দর্শক। বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে উপদেষ্টা পরিষদ একটি বিবৃতি দিয়েছে। সেখানে বলা হচ্ছে, দায়িত্ব পালন অসম্ভব করে তুললে জনগণকে সঙ্গে নিয়ে সিদ্ধান্ত নেবে সরকার। সম্ভবত এই শিরোনামটা দেখলেই বোঝা যায় যে এটা একটা পাল্টা একটা রাজনৈতিক অবস্থান নেয়ার মতনই। অর্থাৎ যেই নির্বাচন করিডোর, তারপরে ইশাকের শপথ গ্রহণ, বন্দর বিদেশিদেরকে দেয়া, এই সব সিদ্ধান্তের বিরুদ্ধে যে বিএনপি এবং রাজনৈতিক দল এমনকি সেনাবাহিনী যে বক্তব্য দিচ্ছিল, তার বিপরীতে একটি শক্ত অবস্থান বোঝা যাচ্ছে। এবং প্রথমে সহানুভূতির একটি লক্ষ্যে পদত্যাগ একটা ভাবাবেগ তৈরি করা, এবং সেটার ব্যাপারে রাজনৈতিক দলগুলো সাড়া দিয়েছে। তারা বলেছে যে না, ডক্টর ইউনূসকেই থাকতে হবে। সম্ভবত এরকম একটি প্রতিক্রিয়া জানার পরেই সরকার তার অবস্থানটা সংহত করেছে এবং একটা রাজনৈতিক অবস্থান শেষ পর্যন্ত নিয়েছে। জানি না এই বক্তব্যের মধ্য দিয়ে কি শেষ পর্যন্ত দাঁড়াবে। বলছে যে যদি পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের উপর অর্পিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয়, তবে সরকার সব কারণ জনসম্মুখে উপস্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। এখানে কিন্তু পরাজিত শক্তি আওয়ামী লীগ ইন্ধন, মানে আওয়ামী লীগ ইঙ্গিত করা এবং বিদেশি ষড়যন্ত্র সম্ভবত ভারতকে ইঙ্গিত করা, সেই দুটা বিষয়কে সামনে রেখেই এই বক্তব্যটা, যে জনসম্মুখে উপস্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। সরকারের সক্রিয়তা, সংস্কার উদ্যোগ, বিচার প্রক্রিয়া, সুষ্ঠু নির্বাচন ও স্বাভাবিক কার্যক্রমকে
বাধাগ্রস্ত করে এমন কর্মকাণ্ড অর্পিত দায়িত্ব পালন করাকে অসম্ভব করে তুললে সরকার জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে। কিন্তু সরকার তো একটা অরাজনৈতিক অন্তর্বর্তী, তার পক্ষে কি মানে এই ধরনের পলিটিক্যাল স্টেটমেন্ট করা সেটা কি সঙ্গত কিনা, এটা নিশ্চয়ই পরে রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া বোঝা যাবে। শনিবার দুপুরে উপদেষ্টা পরিষদের অনির্ধারিত বৈঠক শেষে এক বিবৃতিতে এই কথা জানানো হয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই বিবৃতি পাঠানো হয়। বিবৃতি যেটা বলা হচ্ছে যে শনিবার অর্থনৈতিক পরিষদের সভা শেষে উপদেষ্টা পরিষদের এক অনির্ধারিত বৈঠক হয়। বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের উপর অর্পিত 3টি প্রধান দায়িত্ব বিস্তারিত আলোচনা হয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে শেরেবাংলা নগরে একনেক পরিকল্পনা কমিশনে এই বৈঠকটা হয়। এসব দায়িত্ব পালনে বিভিন্ন সময় নানা ধরনের অযৌক্তিক দাবি দেওয়া, উদ্দেশ্য প্রণোদিত এবং এখতিয়ার বহির্ভূত বক্তব্য এবং কর্মসূচি দিয়ে যেভাবে স্বাভাবিক কাজের পরিবেশ বাধাগ্রস্ত করে তোলা হচ্ছে এবং জনমনে সংশয় এবং সন্দেহ সৃষ্টি করা হচ্ছে তার বিস্তারিত বৈঠকে আলোচনা হয়। দেশকে স্থিতিশীল রাখতে নির্বাচন, বিচার এবং সংস্কার কাজ এগিয়ে নিতে এবং চিরতরে এই দেশে স্বৈরাচারের আগমন প্রতিহত করতে বৃহত্তর ঐক্য প্রয়োজন বলে মনে করে উপদেষ্টা পরিষদ। এই বিষয়ে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর বক্তব্য শুনবে এবং সরকারের অবস্থান স্পষ্ট করবে। শত বাধার মাঝেও গোষ্ঠীর স্বার্থকে উপেক্ষা করে অন্তর্বর্তী সরকার তার দায়িত্ব পালন করে যাচ্ছে। যদি পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসাবে সরকারের উপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয়, তবে সরকার সব কারণ জনসমক্ষে উপস্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। অন্তর্বর্তীকালীন সরকার জুলাই অভ্যুত্থানের জনপ্রত্যাশাকে ধারণ করে, কিন্তু সরকারের সক্রিয়তা, সংস্কার উদ্যোগ, বিচার প্রক্রিয়া, সুষ্ঠু নির্বাচন এবং স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এমন কর্মকাণ্ড অর্পিত দায়িত্ব পালন করাকে অসম্ভব করে তুললে সরকার জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে। এক ধরনের পাল্টা চ্যালেঞ্জ বা অবস্থান বা হুমকি সবভাবেই এই বক্তব্যটা সামনে আনা যায়। তবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কি আলোচনা হলো এবং তার প্রেক্ষিতে কি সিদ্ধান্ত হলো সেটা হলো খুব গুরুত্বপূর্ণ। দর্শক, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের ভাবনার মধ্য দিয়ে দেশের রাজনীতিতে ছোটখাটো একটা ভূমিকম্প বয়ে গেল। অবশ্য সেই কম্পন মিলিয়ে যেতেও সময় লাগেনি। অন্যান্য উপদেষ্টা এবং রাজনৈতিক দলগুলোর তৎপরতায় পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রায় 24 ঘন্টার উত্তপ্ত পরিস্থিতির পর দেশের রাজনীতিতে বয়ে গেছে ঠান্ডা বাতাস। বলা বাহুল্য, প্রধান উপদেষ্টা কোথায়ও প্রকাশ্যে তার পদত্যাগের ভাবনা শেয়ার করেননি। নানা ইস্যুতে ত্যক্ত বিরক্ত হয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক এবং কাছের কয়েকজনের সঙ্গে তিনি তার অভিপ্রায় জানিয়েছেন। এরপরেই বিদ্যুৎ গতিতে বিষয়টা বাইরে চলে আসে। একইভাবে পদত্যাগের চিন্তা থেকে সরে আসার ক্ষেত্রে কয়েকটি শর্তের কথাও রুদ্ধদ্বার বৈঠকে সংশ্লিষ্টদের জানিয়ে দিয়েছেন তিনি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন না। শুক্রবার তথ্যটি স্পষ্টভাবে জানিয়েছেন তার বিশেষ সহকারী প্রকৌশলী ও প্রযুক্তিবিদ ফয়েজ আহমেদ তৈয়ব। এক্ষেত্রে অবশ্য কিছু শর্তের কথাও জানিয়েছেন প্রধান উপদেষ্টা। ঠিক শর্ত না হলেও সহকর্মীদের উদ্দেশ্যে কিছু স্পষ্ট বার্তা দিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়ে দিয়েছেন উপদেষ্টাদের আরও তৎপর হতে হবে। এর মধ্য দিয়ে ক্যাবিনেটকে গতিশীল করতে হবে। উপদেষ্টাদের এমনভাবে কাজ করতে বলেছেন যেন পরিবর্তনটা দৃশ্যমান হয়, মানুষ যেন অগ্রগতিটা বুঝতে পারে কিংবা দৃশ্যমান অগ্রগতি জনতার সামনে উপস্থাপন করতে হবে এবং এ ব্যাপারে কোনো দ্বিমত থাকতে পারবে না। সব মিলিয়ে ক্যাবিনেট সদস্যদের তৎপরতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিবিড় যোগাযোগের ওপর গুরুত্ব আরোপ করেছেন প্রধান উপদেষ্টা। তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত বসা এবং বিভিন্ন বিষয়ে মত বিনিময়ের ইচ্ছা ব্যক্ত করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস মনে করছেন পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে সরকারের কোনো ধরনের বিচ্ছিন্নতা কাম্য নয়। পাশাপাশি পার্টিগুলো আন্দোলনের নামে জনভোগান্তি কমাতে দায়িত্বশীল আচরণ করবে। প্রধান উপদেষ্টার তৃতীয় শর্তটি তাৎপর্যপূর্ণ। তিনি মনে করেন সেনাবাহিনীকে রাজনীতিতে নাক গলানো বন্ধ করতে হবে। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বক্তব্যে ডক্টর ইউনূস কিছুটা বিরক্ত হয়েছেন, যা বলাই বাহুল্য। তবে সেনাবাহিনীকে তাদের প্রাপ্য সম্মান বুঝিয়ে দিতে হবে। সেনাবাহিনী প্রশ্নে হুট করে কিছু করা যাবে না বা হঠকারী কিছু করা যাবে না। জুলাই অভ্যুত্থানের পর আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর প্রশংসাও করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস।
দেশের সকল রাজনৈতিক দল ও পক্ষকে সহনশীল আচরণ করার অনুরোধ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে আন্দোলনের নামে নৈরাজ্য বন্ধ করার অনুরোধ করেছেন। রাজধানীর শেরেবাংলা নগরের এনএসি সম্মেলন কক্ষ, সময় দুপুর 12টা 20 দেশের রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে এখানে বসে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক। সবার কক্ষের প্রতিটি শব্দ যেন ছিল নিঃশব্দ এক উত্তাপের বাহক। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে শুরু হয় এই গুরুত্বপূর্ণ বৈঠক। 19 জন উপদেষ্টা উপস্থিত থাকলেও আলোচনার কেন্দ্রবিন্দু ছিল অন্য কিছু, প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশা। বৈঠকের সময় এনএসি কক্ষ থেকে মন্ত্রী পরিষদ সচিব ও অন্যান্য সরকারি কর্মকর্তাদের বেরিয়ে যেতে দেখা যায়, অর্থাৎ আলোচনায় ছিল কেবল উপদেষ্টা পরিষদ। মূলধারার রাজনীতির টানাপোড়েনে এই বৈঠককে বিশেষ গুরুত্বের চোখেই দেখছেন সংশ্লিষ্টরা। রুদ্ধদ্বার এই বৈঠক শেষে উপদেষ্টারা একে একে বেরিয়ে গেলেও মুখে যেন তালা। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীবও ছিলেন নীরব। শুধু উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, আমি কিছু বলতে পারছি না। তবে বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান যুগান্তরকে জানান, প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে কোনো আলোচনা হয়নি বৈঠকে। সংস্কার নিয়ে কথা হয়েছে, কে কোথায় কথা বলবে তা নিয়েই বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান এই উপদেষ্টা। তবে ঠিকই বৈঠক শেষে মুখ খোলেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। তিনি বলেন, প্রধান উপদেষ্টা যাচ্ছেন না, তিনি চলে যাবেন বলেননি, তিনি অবশ্যই থাকছেন। আমাদের উপর অর্পিত দায়িত্ব বড় দায়িত্ব, এই দায়িত্ব ছেড়ে আমরা যেতে পারবো না। বার্তা স্বস্তির, ক্ষত শুকাবে তো শীর্ষক পোস্ট এডিটোরিয়ালটি লিখেছেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট এম আব্দুল্লাহ। আপাতত স্বস্তির বার্তা মিলল। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এখনই পদত্যাগ করছেন না বলে জানিয়ে দিলেন পরিকল্পনা উপদেষ্টা। একই সঙ্গে পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের দায়িত্ব পালন অসম্ভব করে তুললে তার সব কারণ জনসমক্ষে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে উপদেষ্টা পরিষদ। শনিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা শেষে উপদেষ্টা পরিষদের এক অনির্ধারিত বৈঠকের পর ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের নতুন এ অবস্থান জানান দেওয়া হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নানা ধরনের অযৌক্তিক দাবি দেওয়া, উদ্দেশ্য প্রণোদিত ও এখতিয়ার বহির্ভূত বক্তব্য এবং কর্মসূচি দিয়ে যেভাবে স্বাভাবিক কাজের পরিবেশ বাধাগ্রস্ত করে তোলা হচ্ছে এবং জনমনে সংশয় ও সন্দেহ সৃষ্টি করা হচ্ছে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বৈঠকে। দেশকে স্থিতিশীল রাখতে নির্বাচন, বিচার ও সংস্কার কাজ এগিয়ে নিতে এবং চিরতরে এ দেশে স্বৈরাচারের আগমন প্রতিহত করতে বৃহত্তর ঐক্য প্রয়োজনীয়তার উপর জোর দেয় উপদেষ্টা পরিষদ। এ বিষয়ে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর বক্তব্য শুনবে এবং সরকারের অবস্থান স্পষ্ট করবে। শত বাধার মাঝেও গোষ্ঠী স্বার্থকে উপেক্ষা করে অন্তর্বর্তী সরকার তার উপর অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছে বলে উল্লেখ করা হয়। অন্তর্বর্তী সরকার জুলাই অভ্যুত্থানের জনপ্রত্যাশাকে ধারণ করে জানিয়ে বলা হয়েছে, সরকারের স্বকীয়তা, সংস্কার, উদ্যোগ, বিচার প্রক্রিয়া, সুষ্ঠু নির্বাচন ও স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এমন সব কর্মকাণ্ড অর্পিত দায়িত্ব পালন করাকে অসম্ভব করে তুললে সরকার জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে বলেও জানানো হয়েছে। বৃহস্পতিবার থেকে অনিশ্চয়তা আর উদ্বেগ উৎকণ্ঠায় ছিলেন সর্বস্তরের দেশপ্রেমিক মানুষ। তারা ডক্টর ইউনূসের পদত্যাগ করার সিদ্ধান্ত কোনোভাবেই মানতে পারছিল না। সাময়িকভাবে উদ্বেগ অনিশ্চয়তার অবসান হলেও তা কতটা টেকসই হবে তা নিয়ে সংশয়ের অবকাশ রয়েছে। এরই মধ্যে ঘটে যাওয়া নানা ঘটনা ও ক্রিয়া প্রতিক্রিয়া সংকটকালীন রাজনীতি ও সরকারে কিছু ক্ষত সৃষ্টি করেছে। তার শুকোতে বেশ খানিকটা সময় লাগতে পারে। ডক্টর ইউনূস পদত্যাগ করলে তার পরিণাম কি হতো তা নিয়ে নানামুখী বিশ্লেষণ হয়েছে দুদিন ধরে। কেউ বলছেন, দেশের বিদ্যমান পরিস্থিতিতে ডক্টর ইউনূসের বিকল্প নেই। তার মতো বিশ্বনন্দিত ব্যক্তিত্ব সত্যি সত্যি দায়িত্ব থেকে সরে গেলে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে পারে দেশ। পক্ষকাল ধরে রাজনৈতিক স্ট্যান্ডবাজি ও আক্রমণাত্মক বাকযুদ্ধ গণ অভ্যুত্থানের শরিকদের মধ্যকার সম্পর্কে অশুভ ছায়া ফেলেছে। দায়িত্বশীলতার পরিবর্তে সব পক্ষ থেকেই কম বেশি উস্কানিমূলক ও দায়িত্বহীন কাণ্ড ঘটানো হয়েছে। স্বীকার করতে হবে, গণ অভ্যুত্থান উত্তর বাংলাদেশে গত বছরের আগস্টে সরকার গঠন যেভাবে ঐক্যবদ্ধভাবে সবাই সিদ্ধান্ত নিতে পেরেছে, তেমন পরিবেশ এখন অনুপস্থিত। ডক্টর ইউনূসের বিকল্প বেছে নেয়ার ক্ষেত্রে বঙ্গভবন, রাজনৈতিক দল, ছাত্র নেতৃত্ব, সেনাবাহিনী সহ ক্ষমতার নিয়ামক শক্তিগুলো এখন এক মোহনায় আসা প্রায় অসম্ভব। পদত্যাগ করলে ডক্টর ইউনূসের উত্তরসূরি নির্ধারণে মতৈক্যে পৌঁছাতে না পারলে পরিস্থিতি আরও নাজুক পর্যায়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। এ বাস্তবতা মেনেই হয়তো সংশ্লিষ্ট পক্ষগুলো এক পর্যায়ে নমনীয় হয়েছে।
ডক্টর ইউনূসের ক্ষমতা ছাড়া চিন্তা সম্পর্কে শুক্রবার এক প্রতিবেদনে নিউ ইয়র্ক টাইমস যে তথ্যগুলি দিয়েছে তা তাৎপর্যপূর্ণ। প্রতিবেদনে তারা বলেছে, আন্তর্জাতিকভাবে সম্মানিত মোহাম্মদ ইউনূসকে সুষ্ঠু নির্বাচন না হওয়া পর্যন্ত সবকিছু গুছিয়ে নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের সেরা সম্ভাবনা হিসেবে দেখা হচ্ছিল। কিন্তু তার সহযোগীরা বলছেন, বর্তমানে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল ও সেনাবাহিনীর মধ্যে যে বিকাশমান ঐক্যের কারণে তিনি বাধাগ্রস্ত অনুভব করছেন। এই ঐক্য তার নীতিগুলোর সমালোচনা করছে এবং বলছে তিনি নির্বাচনের পরিকল্পনায় অত্যন্ত ধীর গতিতে এগোচ্ছেন। পত্রিকাটির প্রতিবেদনে অধ্যাপক ইউনূসের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা একজন কর্মকর্তাকে উদ্ধৃত করে বলা হয়, দেশের গণতন্ত্রকে সঠিক পথে ফিরিয়ে আনতে যাদের তাকে সাহায্য করার কথা ছিল তাদের কেউ কেউ তাকে উপেক্ষা করছেন বলে অধ্যাপক ইউনূস মনে করেন। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত। গত বুধবার সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এমন বক্তব্যের পর তিনি ধৈর্য হারিয়েছেন বলে মনে হচ্ছে। এখানে ডক্টর ইউনূসের প্রতি উপেক্ষা এবং তার ধৈর্য হারিয়ে ফেলার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার দাবি রাখে। দেশে চরম নৈরাজ্যের মধ্যে ডক্টর ইউনূস যখন দায়িত্ব নেন তখন তিনি ছিলেন বিকল্পহীন। সে সময় এমন কাউকে খুঁজে পাওয়া যায়নি যিনি ডক্টর ইউনূসের চেয়ে অধিকতর নির্ভরযোগ্য লোককে সামনে আনতে পেরেছেন। 9.5 মাসের শাসনে এই নোবেল লরিয়েট তার প্রতি আস্থার মূল্য দিয়েছেন ঠিকঠাক। বিশ্ব সম্প্রদায়ের আকুণ্ঠ সমর্থন আদায় করে ধ্বংসপ্রাপ্ত দেশকে এগিয়ে নিচ্ছেন। কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নন। তারও ছোটখাটো ভুল থাকতে পারে, কিন্তু মোটা দাগে তার সাফল্য ব্যর্থতাকে বিচার করতে হবে পতিত ফ্যাসিস্ট শক্তির রেখে যাওয়া এক ভঙ্গুর বাংলাদেশকে সামনে রেখে। ডক্টর ইউনূস প্রধানত 3টি কারণে দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চেয়েছেন। 1. সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগে নানা প্রতিবন্ধকতা তৈরি ও অসহযোগিতা। 2. প্রায়ই সড়ক আটকে আন্দোলনের নামে জিম্মি করে যৌক্তিক অযৌক্তিক দাবি আদায়ের চেষ্টা। এবং 3. সংস্কার সহ বিভিন্ন বিষয়ে দলগুলোর মধ্যে ঐক্যমত্য না হওয়া। এসব বিষয় সামনে এনে অধ্যাপক ইউনূসের পদত্যাগের ভাবনার কথা জানান। ডক্টর ইউনূস যেদিন তার সহকর্মীদের কাছে পদত্যাগের চিন্তার কথা ব্যক্ত করেন তার আগের দিন বুধবার ঢাকা সেনানিবাসে অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠানে দেয়া সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের কিছু বক্তব্য জনসমক্ষে প্রকাশ পায়। তাতে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠান, তার মাধ্যমে কয়েকটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা সহ জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয় রয়েছে। সেনাপ্রধান কয়েকটি ইস্যুতে সরাসরি সরকারের ঘোষিত নীতির বিরুদ্ধে তার অবস্থান ব্যক্ত করেন। নির্বাচন প্রশ্নে 2026 সালের 1 জানুয়ারি দেশে নতুন সরকার দেখবেন বলে উল্লেখ করেন। সেনাপ্রধানের বক্তব্য নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। অনেকে অভিযোগ করছেন যে সেনাপ্রধান তার বক্তব্যে অন্তর্বর্তী সরকারের কার্যক্রমের বিষয়ে এখতিয়ার বহির্ভূত বক্তব্য দিয়েছেন। সরকারের ঘোষিত অবস্থান যেখানে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করা, সেখানে তিনি 1 জানুয়ারি থেকে নতুন সরকার দেখতে চেয়ে স্পষ্টতই সরকারের বিপরীতে অবস্থান জানান দিয়েছেন। লক্ষণীয় বিষয় ছিল বিএনপি সরাসরি সেনাপ্রধানের বক্তব্য সমর্থন করে, তাদের অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলাও করে প্রচার করে। অভূতপূর্ব এক গণ অভ্যুত্থানে 9.5 মাসের মাথায় এমন একটি পরিবেশ সৃষ্টি হয়েছে যা অভ্যুত্থানের পক্ষে সক্রিয় শক্তিগুলোর সম্পর্ককে নড়বড়ে করে দিয়েছে। বিপরীতে পতিত ফ্যাসিস্ট শিবিরে উচ্ছ্বাস দেখা যায়। নানা অজুহাতে রাজপথে অস্থিরতা সৃষ্টি করে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারকে প্রচন্ড চাপের মুখে ফেলার অপচেষ্টা চলেছে প্রথম থেকেই, কিন্তু গত পক্ষকালে সেটা নতুন মাত্রা পেয়েছে। ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে বিএনপি নেতা ইশরাকের দায়িত্ব নেওয়াকে কেন্দ্র করে পরিস্থিতির দ্রুত অবনতি ঘটে। মেয়র পদের বিষয়টি শেষ পর্যন্ত উচ্চ আদালতে রিট খারিজের মধ্যে দিয়ে নিষ্পত্তি হয়। তারপরও ঘোষণা দেয়া হয় যে 2 উপদেষ্টার পদত্যাগ এবং নির্বাচনের সুনির্দিষ্ট রোড ম্যাপ ঘোষণা না করা পর্যন্ত তারা রাজপথে অবস্থান করবেন। মূলত এই ঘোষণার পরই প্রধান উপদেষ্টার অসন্তোষ ও ক্ষোভ জানিয়ে পদত্যাগের চিন্তার কথা ব্যক্ত করেন। সে খবর যমুনা থেকে রাজনৈতিক অঙ্গনে ছড়িয়ে পড়ার কিছু সময়ের মধ্যেই সংশ্লিষ্টদের টনক নড়ে। ইশরাক হোসেন কর্মসূচি স্থগিত করে তার অনুসারীদের নিয়ে রাস্তা ছাড়েন। একই সময় ছাত্রদল ধারাবাহিকভাবে শাহবাগ মোড়ে অবরোধ করে ঢাবি ছাত্র সাম্য হত্যার বিচার দাবি করতে থাকে। ইশরাকের কর্মসূচি প্রত্যাহারের কিছু সময়ের মধ্যে ছাত্রদলও তাদের শাহবাগ অবরোধ কর্মসূচি তুলে নেয়। এই অবরোধ তুলে নেওয়ার সিদ্ধান্তটি বিএনপির শীর্ষ পর্যায় থেকে আসে, যা আরো আগে হলে পরিস্থিতি হয়তো এতটা ঘোলাটে হতো না। ইশরাকের মেয়র পদ নিয়ে বিরোধে জড়ানো বিএনপি ও এনসিপি বস্তুত বাড়াবাড়ির পর্যায়ে চলে গিয়েছিল। দুপক্ষই আইনি বিষয়টিকে ইগোতে নিয়ে যায়। অনমনীয় মনোভাব নিয়ে জনসাধারণকে ভুগিয়েছে সপ্তাহ জুড়ে। তারই পরিণতিতে সংকট ঘনীভূত হয়। বিএনপি রাজপথে শক্তির মহড়া দিয়ে লক্ষ্য অর্জনের তুষ্টিতে ভুগছে বটে, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমের পর্যবেক্ষণ করে দেখা গেছে ইশরাক ইস্যুতে বিএনপির ব্যাপক সমালোচনাও কুড়িয়েছে। এনসিপি বা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ভূমিকাকেও সাধারণ মানুষের বড় অংশ ভালোভাবে নেয়নি। বিপদে পড়লে আমরা হাহুতাশ করি, হাউমাউ করে কাঁদি, বুক চাপড়ে আহাজারি করি, যে কোনো কিছুর বিনিময়ে বিপদ থেকে পরিত্রাণ বা উত্তরণের চেষ্টা করি। আবার বিপদ কেটে গেলে সহসাই আমরা অহংকারী ও দুর্বিনীত হয়ে উঠি। নিমিষেই ভুলে যাই নিকট অতীতের দুর্দশা, কষ্ট ও অসহায়ত্ব। এ বৈশিষ্ট্য আমাদের সহজাত। পবিত্র কুরআনের সূরা হুদে মানুষের এই বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। সেখানে বলা হয়েছে, যদি দুঃখ দৈন্য স্পর্শ করার পর আমি তাকে সুখ ভোগ করাই, তখন সে বলতে থাকে আমার বিপদ দূর হয়ে গেছে। তখন সে উৎফুল্ল ও অহংকারী হয়ে যায়।
মানব জাতির চরিত্র তুলে ধরতে মহান স্রষ্টা কথাগুলো বললেও সম্ভবত এ বৈশিষ্ট্য সবচেয়ে বেশি প্রযোজ্য বাঙালি মুসলমানের ক্ষেত্রে। এতটা আত্মভোলা আত্মঘাতী জাতি পৃথিবীতে কমই আছে। এখন থেকে 10 মাস আগে আমরা কেমন ছিলাম তা বোধ করি এখন বিস্তৃতির অতলে হারিয়ে গেছে। আমরা যে মন খুলে কথা বলতে পারিনি, অন্যায়ের প্রতিবাদ করলে হামলা মামলা গুম খুন আয়নাঘর আমাদের নিয়তির অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিল, তা এখন যেন মুছে যাওয়া ইতিহাস। বালখিল্যতার পরিণামে নতুন করে কোনো বিপর্যয়ের মুখে পড়লে তা শুধু বিশেষ রাজনৈতিক দলের জন্য বিপদ ডেকে আনবে তা নয়, গোটা দেশ ও জাতিকে ভয়াবহ বিপর্যয়ের মুখে ঠেলে দিবে। এই সত্যটি যত তাড়াতাড়ি তারা অনুধাবন করবে ততই মঙ্গল। গণ অভ্যুত্থানে রাজনৈতিক শক্তিগুলোর নিজেদের মধ্যকার বিভেদ দূর করার দ্রুত ও প্রয়োজনীয় উদ্যোগ না নিলে মূল্য হবে চড়া। একই সঙ্গে জুলাই বিপ্লবে প্রাণ দেয়া 1.5 সহস্রাধিক শহীদের প্রতি করা হবে চরম অসম্মান। প্রিয় দর্শক, একদিন আগে ডক্টর ইউনূস পদত্যাগ করতে চান বলে যে কথা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছিলেন সংবাদ মাধ্যম বিবিসিকে, এবং যেটাকে কেন্দ্র করে চিলে কান নিল, এই ধারণার বশবর্তী হয়ে সকল মিডিয়াকে হইচই করতে দেখেছি। তখনই কিন্তু আমি সন্দেহ প্রকাশ করেছিলাম যে আসলেই কি ডক্টর ইউনূস এমন কথা বলেছেন। মানে আমার লজিকে মনে হয়েছিল যে ওনার মতো অবস্থানে থেকে, ওনার মতো অভিজ্ঞ লোকের পক্ষে এ ধরনের ছেলে মানুষই অভিমান সাজে না। উনি এ ধরনের কথা বলতে পারেন, এটা আমার বুদ্ধিতেই কোলায় না, আমি হিসাবে মিলাতে পারি না। পরে আবার চিন্তা করেছি হতেও তো পারে। হতে পারে কেন? যে ভদ্রলোক এই মানে তার নাতির বয়সী ছেলেদেরকে নিয়ে দেশ চালানোর পরিকল্পনা করেন, অনভিজ্ঞ লোকদের কাছে টেনে নিতে অন্যদের তুলনায় বেশি পছন্দ করেন, তার পক্ষে এটা হতেও পারে। কিন্তু আজকে দেখা গেল না, আমার প্রথম সন্দেহটা ঠিক। সম্ভবত উনি বলেননি। কথাটা বললাম কেন সেটা বলছি। আজকে একটেকের মিটিংয়ের পরে উপদেষ্টাদের নিয়ে ওনার একটা অনির্ধারিত একটা মিটিং হয়েছিল। মোটামুটি সব উপদেষ্টারা সেই মিটিংয়ে ছিলেন। সেই মিটিং থেকে বের হয়ে এসে পরিকল্পনা উপদেষ্টা যিনি ছিলেন, পরিকল্পনা বিষয়ক যে উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ, উনি একটা কথা বলেছেন সাংবাদিকদেরকে। উনি সরাসরি বলেছেন যে আমি ওনার কথাটা হুবহু পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। উনি বলেছেন প্রধান উপদেষ্টা যাচ্ছেন না, আমাদের সঙ্গে থাকছেন। উনি পদত্যাগ করবেন বলেননি, তিনি অবশ্যই থাকছেন, অন্য উপদেষ্টারাও থাকছেন। আমি এটুকু কথা আগে ওনার আরও কিছু বলেছেন, সেটুকু আমি পরে আসছি। আগে এটুকু কথা একটু বিশ্লেষণ করার চেষ্টা করি। তার মানে উনি থাকছেন এটুকু আমি বুঝতে পারলাম। তারপর বললেন যে উনি পদত্যাগ করবেন বলেননি। তাহলে বলেননি যখন, তাহলে সেই কথাগুলি আসলো কি করে বাইরে? মানে উনি বিরক্ত, উনি হতাশ, উনি থাকতে চাচ্ছেন না, উনি পদত্যাগ করার কথা ভাবছেন। হ্যাঁ, বলেননির সঙ্গে ভাবছেন একটা পার্থক্য থাকতে পারে। হয়তো ভেবেছেন, কিন্তু সেই ভাবনার কথা বলার জন্য উনি নাহিদ ইসলামকে অ্যাপ্রোপ্রিয়েট ব্যক্তি মনে করলেন কেন? নাহিদ ইসলাম এনসিপি মানে একটা পলিটিক্যাল পার্টির প্রধান। ডক্টর ইউনূস তার পলিটিক্যাল পার্টি, উনি তো এনসিপি প্রধান নন, অথবা এনসিপির সঙ্গে ওনার কোনো সম্পর্কও নাই। হ্যাঁ, আনঅফিসিয়ালি ওনাকে এনসিপির আপনি মাস্টার মাইন্ড বলতে পারেন, কিন্তু সেটা তো অফিসিয়ালি বলা যাবে না। তাহলে তিনি সেই কথাটা নাহিদ ইসলামকেই বলতে গেলেন কেন? আচ্ছা, বুঝলাম যে উনি আপনার ক্যাবিনেটে বসে মানে ওনার সহকর্মীদের সঙ্গে পদত্যাগের কথাটা বলেননি, কিন্তু ভাবনার কথাটা একটা পলিটিক্যাল পার্টির লিডারের কাছে জানিয়েছেন। তাহলে আগামীকালকে কিন্তু আবার একটা সমস্ত পলিটিক্যাল পার্টির লিডারদের নিয়ে উনি একটা সর্বদলীয় বৈঠক করেছেন। সেই বৈঠকেও সকল পলিটিক্যাল পার্টির লিডারদের কাছেও কি তিনি জানাবেন ওনার মনের ভাবনার কথা? যদি না জানান, তাহলে ওনারা কি মনে করতে পারেন না যে গোপন কথা কেবলমাত্র নাহিদ ইসলামকে বলে, আমাদেরকে বলে না? ভাবতে তো পারেন, নিজেদেরকে ওনারা বঞ্চিত মনে করতে পারেন। এই এত বড় বিশাল ব্যক্তিত্ব, নোবেল পুরস্কার বিজয়ী ব্যক্তিত্ব, কেবলমাত্র নাহিদ ইসলামকে আপন মনে করে মনের কথাটা বলে, আমাদেরকে বলে না। অথবা এখান থেকে কি আরেকটা অনুসিদ্ধান্তে পৌঁছা যায় না যে আসন্ন নির্বাচনেও কি উনি নাহিদ ইসলামকে এভাবে ফেভার করবেন? যাক, এত সন্দেহপ্রবণ হওয়া ঠিক না, আমি হতেও চাই না। আপনারা যতটুকু আমি পড়েছি ওয়াহিদুদ্দিন মাহমুদের বক্তব্য, সেখানে আরেকটা কথা আছে, সেটা হলো কি তিনি অবশ্যই থাকছেন, অন্য উপদেষ্টারাও থাকছেন। তো অন্য উপদেষ্টারাও থাকছেন এর অর্থটা কি? অন্য উপদেষ্টাদের না থাকার কথাটাই উঠেছিল?
হ্যাঁ উঠেছিল, 5 জন উপদেষ্টা নিয়ে আপত্তি উঠেছিল। 2 জনের ব্যাপারে আপত্তি তুলেছিল বিএনপি এবং 3 জনের ব্যাপারে আপত্তি তুলেছিল এনসিপি। তারা এই কয়েকজনের পদত্যাগ দাবি করেছে। সেই দাবিতে তারা এখনো অনড়, সেই দাবি তারা প্রত্যাহার করে নেয়নি। কিন্তু ওয়াহিদুদ্দিন মাহমুদ জানিয়েছেন তোমরা যে যাই দাবি করো সবাই থাকছে। যাই হোক, তাহলে ওই 5 জন এখন নিশ্চিন্ত হলেন যে তারা আরো কয়েক মাস তাদের চাকরি থাকছে। ভালো, এটা অতি উত্তম, এটা নিয়ে আর কি বলবো। এখন ওয়াহিদুদ্দিন মাহমুদের যে কথাটা বলেছেন সেটা হলো আমাদের অর্পিত দায়িত্ব বড় দায়িত্ব, সেই দায়িত্ব আমরা পালন করতে এসেছি, এই দায়িত্ব ছেড়ে আমরা যেতে পারবো না। এটাও ভালো কথা যে ওনারা দায়িত্ব ছেড়ে যাবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন, অতি উত্তম। কিন্তু আমার একটা প্রশ্ন, সবিনয় প্রশ্ন ওনাদের কাছে, দেখুন আপনি দায়িত্ব ছেড়ে যাবেন না, এটা কিন্তু আমাদেরকে আশান্বিত করে, আমরা খুব খুশি যে আপনার দায়িত্ব ছেড়ে যাবেন না। কিন্তু আমি কি পাশাপাশি এই প্রশ্নটা করতে পারি, যেহেতু আপনারা দায়িত্বের ব্যাপারে সচেতন যে আপনাদেরকে দায়িত্ব আছে, এই দায়িত্বটা আপনারা কতটুকু কে পালন করতে পেরেছেন? এটা নিয়ে কি আপনাদের মধ্যে কোনো মূল্যায়ন হয়েছে? একবার কি ভেবেছেন যে জনগণ আপনাদের পারফরমেন্স নিয়ে কি ভাবেন? একবার ভেবেছেন? এই যে মিস্টার ওয়াহিদুদ্দিন মাহমুদ অত্যন্ত ভালো মানুষ, জ্ঞানী মানুষ, কোনো সন্দেহ নাই। উনি কিন্তু এখন পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা। এই বছরের শুরুর দিকে উনি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা। উনি যখন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন তখন উনি যে মিজারেবলি ফেল করেছেন, উনি যে একসময় গোল্লা মেরেছেন, এটাকে উনি বুঝতে পেরেছিলেন? না হলে ওনাকে সরিয়ে দেওয়া হলো কোনো? যদি বুঝতে পেরে থাকেন সেই জন্য উনি জাতির কাছে ক্ষমা চেয়েছেন, কারণ জাতি তো ওনাকে একটা দায়িত্ব দিয়েছে। ওনারা তো দায়িত্ব ছেড়ে যাবেন না বলে প্রতিজ্ঞা করেছেন, কিন্তু দায়িত্ব ছেড়ে না যাওয়ার প্রতিজ্ঞার পাশাপাশি ওনারা কি ওই প্রতিজ্ঞাটাও করেছিলেন যে আমি আমার দায়িত্বটা যথাযথভাবে পালন করব? যদি তেমন প্রতিজ্ঞা করে থাকেন তাহলে পালন করতে না পারার জন্য ওনাদের অপরাধ বোধ সম্বলিত কথাটা কোথায়? কোথায় সেই অনুশোচনা? কোথায় জনগণের কাছে ক্ষমা প্রার্থনা? নেই তো। তো আমি একটা মাত্র উদাহরণ দিলাম, পরবর্তী সময়ে অনেকের নামেই কিন্তু দায়িত্ব পালনে অবহেলার কথা উঠেছে, দায়িত্ব পালনের স্বজনপ্রীতির কথা উঠেছে, দায়িত্ব পালনের দুর্নীতির কথা উঠেছে, সব উঠেছে এবং সেগুলো নিয়ে বিভিন্ন মিডিয়ার বলা হয়েছে। আমি নিজেও 2-1টা বলেছি। কোনোটাই কোনো প্রতিক্রিয়া আপনার কোনো রকম হচ্ছে, প্রতিকার হচ্ছে? যদি প্রতিকার না হয়ে থাকে, যদি ওনারা আগামী যে কয় মাস থাকবেন সেরকমই চালিয়ে যেতে থাকেন, তাহলে ভাই এমন দায়িত্ব পালনের বদ্ধপরিকর লোক আমাদের দরকার নাই। এদেশের একজন সাধারণ নাগরিক হিসাবে আমি আমার অপিনিয়ন দিলাম। আপনারা এটাকে গুরুত্ব নাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু যদি বেশি লোকের অপিনিয়ন এটাই হয় তাহলে তার প্রতিক্রিয়া পরবর্তী সময়ে কি হবে তার জন্য আশা করি আপনারা মেন্টালি এক ধরনের প্রস্তুতি রাখবেন। আচ্ছা, এই যে মিটিংটা হলো, এই মিটিংটার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ঘোষণাটা এলো সেই ঘোষণাটা সম্পর্কে একটু বলতে চাই আমি। সেই ঘোষণাটা হলো এই মিটিংয়ের পর প্রধান উপদেষ্টার যে প্রেস উইং তারা একটা বিবৃতি বিভিন্ন মিডিয়াতে পাঠিয়েছে। সেই বিবৃতিতে কি বলা হয়েছে? আমার কাছে মনে হয়েছে এটাই সবচেয়ে আমার কাছে মনে হয়েছে খুব বেশি গুরুত্বপূর্ণ, কিছুটা ভয়ঙ্কর একটা বিবৃতি। সেটা ওনারা বলেছেন বিবৃতিতে যে যদি পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের উপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয়, তবে সরকার সব কারণ জনসমক্ষে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। এটাকে আমি একটু বুঝতে চেষ্টা করি। প্রিয় দর্শক, আসুন সবাই মিলেই বুঝি, কারণ তারা তো জ্ঞানী মানুষ, অত্যন্ত জ্ঞান খাটিয়ে আমার ধারণা তারা প্রতিটি শব্দ লিখেছেন। কাজে আমাদেরও দায়িত্ব হবে প্রতিটি শব্দকে 1বার 2বার 3বার করে হলেও দেখা, চিন্তা করা, উপলব্ধি করার চেষ্টা করা। প্রথমত, যদি পরাজিত শক্তির ইন্ধনে, ভাই আপনি কি করে বুঝবেন কোন জিনিসটা পরাজিত শক্তির ইন্ধনে হয়েছে? সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত মতামত কমেন্টে জানাতে পারেন আপনারা কি বলতে চান, আপনাদের কি বলার রয়েছে, আপনারা কি বলবেন। প্রফেসর ইউনূস যেই 3টা শর্ত দিয়েছে সেই 3 শর্ত নিয়ে আপনারা কি বলতে চান, আপনাদের ওপিনিয়নটা কি থাকবে? এই 3টা শর্ত দেওয়া আপনারা কিভাবে দেখছেন, কতটা যৌক্তিক মনে করছেন প্রফেসর ইউনূসের এই 3টি শর্ত? প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, প্রফেসর ইউনূস শুরুতেই বলে আসছে যে তাকে তার মতন কাজ করতে দিতে হবে। তিনি সর্বপ্রথম দেশের রাষ্ট্র কাঠামোকে পরিবর্তন করবেন,
রাষ্ট্রের জঞ্জাল পরিষ্কার করবেন, রাষ্ট্রটাকে সংস্কার করে তারপরে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবেন। কিন্তু দেখা যাচ্ছে 2 দিন না যেতেই বিএনপির তরফ থেকে পক্ষ থেকে নির্বাচনের দাবি তোলা হচ্ছে, নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি করছে তারা বলছে নির্বাচন দেওয়ার জন্য। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এবং কিছু হলেই কথায় কথায় যমুনা ঘেরাও বা কথায় কথায় আন্দোলন, রাজপথে নামা, এগুলা ইতিমধ্যে দেখা যাচ্ছে, লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাকের মেয়র ঘোষণার পর থেকেই তৈরি হয়েছে এরকম অপ্রীতিকর ঘটনা। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা আপনাদের ব্যক্তিগত মতামত, ওপিনিয়ন জানাবেন। আজকের মতো ভিডিওটা শেষ করছি। আপনারা কি মনে করেন প্রফেসর ইউনূস রাষ্ট্র ক্ষমতায় থাকলে কি দেশটা পরিবর্তন হবে? প্রফেসর ইউনূস ছাড়া কি পরিবর্তন সম্ভব? আপনারা যদি বিকল্প কোনো কিছু ভেবে থাকেন তাহলে অবশ্যই সেটাও জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।